আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অধ্যায় ৫। দক্ষ পরিকল্পনাকারী হিসেবে নেতা। নেতারা হলেন ভালো মানের কৌশলী এবং পরিকল্পনাকারী। আবার আমি সফল পুরুষ ও মহিলাদের সাথে ব্যবসা ক্ষেত্রে কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি যে তারা বেশ ভালো মানের পরিকল্পক। তারা সময় নিয়ে নিজেরা শিখেছেন বা তাদের শেখানো হয়েছে কি করে বুদ্ধিদীপ্ত চিন্তা করতে হয়। বুদ্ধিদীপ্ত চিন্তার অর্থ হল দূরদৃষ্টি সম্পন্ন হওয়া। এটির অর্থ হল ধারণ করা অবস্থাগত সমস্যা ও সম্ভাব্য সমাধান এবং সুযোগ সুবিধা নিয়ে চিন্তা করা। নেতারা নিজেরা যা করছেন সবকিছুর প্রতি লক্ষ্য রাখেন এবং সকল আলাদা বিষয়ের দিকে দৃষ্টি রাখেন যেগুলোর প্রভাব তাদের নিজেদের উপর আছে। তারা নিজেদের বৃহত্তর পৃথিবীর একটি অংশ হিসেবে বিবেচনা করেন। তারা যেসব বিষয়ের প্রেক্ষাপটে চিন্তা করেন তা হলো, যদি আমি কাজটি করি সম্ভাব্য কী ঘটবে, আমার প্রতিদ্বন্দ্বীরা কিভাবে সাড়া দিবে, বন্ধু এবং শত্রুদের প্রতিক্রিয়া কেমন হবে, ব্যবসা ক্ষেত্র কিভাবে আমার কাজের মূল্যায়ন করবে, কি ঘটতে পারে। নেতারা দূরবর্তী চিন্তাভাবনায় দক্ষ। বর্তমানে যা ঘটছে তার উপর ভিত্তি করে তারা নির্ভুলভাবে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তা ধারণা করতে পারেন। তারা প্রচলিত চাহিদা দেখেন, ক্রেতারা আজকে যা কিনছে তার উপর ভিত্তি করে ভবিষ্যতে তারা কোন ধরনের পণ্য বা সেবা কিনবে বা আশা করবে। ব্যবসায়ী নেতারা সে সিদ্ধান্ত নেন। নেতারা পণ্যের সংকট নিয়েও ধারণা করেন। তারা কোনো কিছু সংগঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন না। তারা সবসময় জিজ্ঞাসা করেন, খারাপ কি ঘটতে পারে, সম্ভাব্য কি ঘটতে পারে যা আমার ব্যবসার জন্য হুমকি হবে। দূরবর্তী চিন্তাভাবনার অনুরূপ হলো সম্ভাব্য ভবিতব্য চিন্তা, যার অর্থ হলো অগ্রিম হিসাব নিকাশ এবং কাজের পূর্বে বিভিন্ন সম্ভাব্য পরিণতি ও ফলাফলের দিকে দৃষ্টিপাত করা। বলা হয় যে নেপোলিয়ন তার বেশিরভাগ যুদ্ধ তাঁবুতে বসেই জয়লাভ করেন। তিনি যুদ্ধের পরিকল্পনা ও মানচিত্র লক্ষ্য করতেন এবং অন্যান্য সকল বিষয়ে চিন্তা করতেন যেগুলো ভুল হতে পারে, এবং সেসবের পাল্টা জবাব কী হবে তাও চিন্তা করতেন। যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে যখন পরিস্থিতি তার বিরুদ্ধে যেত, তিনি ইতিমধ্যে কি করতে হবে তা সম্পূর্ণরূপে চিন্তা করে রাখতেন এবং ফলস্বরূপ তাৎক্ষণিকভাবে হামলার জবাব দিতে পারতেন। ভালো কৌশলী চিন্তাশীলরা সবসময়ই সেসব লোকদের উপর সুবিধা পান যারা নিজেদের সময়কে ভবিষ্যতের চিন্তাভাবনায় কাজে লাগায় না। একটি কৌশলগত পরিকল্পনা গঠন। নেতাদের অবশ্যই তাদের প্রতিষ্ঠানের জন্য কৌশলী পরিকল্পনা থাকে। ব্যবসা ক্ষেত্রে 6টি প্রশ্ন রয়েছে। আপনাকে একটি উপযোগী পরিকল্পনার উন্নয়ন ঘটাতে গেলে অবশ্যই সে 6টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। 1. আপনার বর্তমান অবস্থান কোথায়? যে কোনো কৌশলগত পরিকল্পনা প্রতিষ্ঠানের অবস্থাকে সম্পূর্ণ মূল্যায়ন করে শুরু করা হয়। আপনি যদি আপনার বর্তমান অবস্থা না জানেন, আপনি আপনার প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কোন পদক্ষেপগুলো নিতে হবে তাও জানবেন না। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। ব্যবসার প্রতিটি ক্ষেত্রে বা পণ্যের ব্যাপারে বিক্রয় লক্ষ্যমাত্রা, লভ্যাংশ, সম্পদ, প্রচলিত চাহিদা এবং প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ করুন। 2 নম্বর, আপনি আজ যেখানে আছেন সেখানে কিভাবে পৌঁছলেন? সততাই এখানে সফলতার চাবি। কোন সিদ্ধান্ত আপনাকে বর্তমান অবস্থায় এনেছে? আপনি কোন কাজগুলো করছেন যা আপনার বর্তমান সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ? ফলদায়ক ক্রেতা অর্জন এবং ধরে রাখার জন্য কোন কাজগুলো অপ্রয়োজনীয়? কোন কাজগুলো বাইরে অর্থাৎ মেশিনে করা সম্ভব কিন্তু এখনও সেগুলো ঘরেই করা হচ্ছে? 3 নম্বর, আপনি আপনার বর্তমান অবস্থান থেকে কোথায় যেতে চান? একসময় আপনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বলেই আজকের অবস্থানে আছেন। ধাপ 1 ও 2 কেন আপনি আজকের অবস্থানে আছেন তার উত্তর দেয়। আপনি অবশ্যই এখন আপনার গন্তব্যস্থল শনাক্ত করবেন। বিস্তারিতভাবে ভাবুন। উদাহরণস্বরূপ, আপনি যে পণ্য বিক্রি করছেন, যে ধরনের ক্রেতাদের নির্দিষ্ট করে বিক্রি করছেন এবং অর্থনৈতিক যে অবস্থা আপনি আজ থেকে 5 বছর পর বাস্তব পৃথিবীতে দেখতে চান তার সবকিছু শনাক্ত করুন। 4. আপনি কিভাবে আজ যেখানে আছেন সেখান থেকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছবেন? আপনি মাত্র যে ভবিষ্যতের বর্ণনা করলেন তা অর্জন করার জন্য আপনাকে যা যা করতে হবে তার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করুন। প্রতিটি সময় আপনি নতুন কাজের চিন্তা করছেন সেটিও আপনার তালিকায় যোগ করুন। 5 নম্বর, আপনার কৌশলগত লক্ষ্য পূরণের জন্য আপনাকে
কোন কোন বাধা কাটিয়ে উঠতে হবে। সীমিত বাধা এবং কারণ রয়েছে যেগুলো আপনাকে আপনার কৌশলগত পরিকল্পনায় বর্ণনাকৃত আদর্শ প্রতিষ্ঠান তৈরি করা হতে বিরত রাখছে। সেই সীমাবদ্ধতা আর কারণগুলো কি কি, এবং আপনি সেগুলোর ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন। 6 নম্বর, আপনার কৌশলগত উদ্দেশ্যসমূহ পূরণের জন্য অতিরিক্ত কি কি জ্ঞান অথবা সম্পদ দরকার। সবসময় নতুন নতুন মৌলিক দক্ষতার আবির্ভাব হচ্ছে যা একটি প্রতিষ্ঠানকে গ্রাহকদের সঙ্গে সম্পর্কিত হতে বা তার প্রতিযোগীদের চেয়ে এগিয়ে যেতে অর্জন করতে হবে, বা প্রতিষ্ঠানটিকে সেই বিষয়গুলোর উন্নতি করতে হবে। উদাহরণস্বরূপ, অনেক প্রতিষ্ঠানে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজ্ঞ ব্যক্তি প্রতিষ্ঠানের লোকবলের মধ্যে অন্তর্ভুক্ত আছে। দৃশ্যপট পরিকল্পনা পদ্ধতি। নেতাদের জন্য কৌশলগত পরিকল্পনা তৈরির অন্যতম সেরা উপায় হল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রক্রিয়াটির ভিতর অন্তর্ভুক্ত রয়েছে উন্নয়নমূলক 3টি বা 4টি বিস্তারিত দৃশ্যপট পরিকল্পনা, যা আপনার প্রতিষ্ঠান বা ব্যবসার পরিবেশ 5, 10 বা 20 বছর পর ভবিষ্যতে কেমন হবে তা বর্ণনা করে। প্রত্যেকটি দৃশ্যপট সব দিক দিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যাসহ লিখিত হতে হবে, যে আপনি কোন পণ্য বিক্রি করছেন, আপনার ক্রেতা কারা, আপনার প্রতিদ্বন্দ্বী কারা এবং তারা পৃথকভাবে কি করছে। বাইরের বা ব্যবসায়িক পরিবেশগত প্রভাব, যেমন ব্যবসার নিয়ন্ত্রক কমিটি আপনার ব্যবসায় কী প্রভাব ফেলছে এবং কিভাবে। যখন আপনার ভবিষ্যৎ দৃশ্যপট আছে, তখন আপনার কাজ আজকে অনগ্রসর মনে হবে এবং আপনি চিন্তা করবেন আপনাকে অবশ্যই কি করতে হবে। এখন কাজ শুরু করুন, দৃশ্যপটগুলোর জন্য তৈরি হন। যদি একটি বাস্তব দৃশ্যপট দেখায় যে আপনার প্রতিযোগী কোনো পণ্য আপনার চেয়েও কম দামে বিক্রি করছে, আপনি তখন সেই অবস্থা প্রতিরোধ করতে কি করবেন। নিজ শক্তিমত্তার উপর মনোনিবেশ করুন। ভালো কৌশলবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আপনার নিজের, আপনার লোকদের এবং আপনার প্রতিষ্ঠানের শক্তিমত্তার দিকে তাকিয়ে লক্ষ্য করা তারা ব্যবসা ক্ষেত্রে কোথায় বড় রকমের পার্থক্য তৈরি করতে পারে। নিজের শক্তির প্রতি মনোযোগী হয়ে আপনি তাদের কাছে আরও যে বিষয়টি প্রত্যাশা করবেন তা হলো তারা আপনার প্রতিদ্বন্দ্বীর বা প্রতিযোগীর দুর্বলতম জায়গার প্রতি লক্ষ্য রাখবে। ব্যবসা ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর সাথে মুখোমুখি হওয়ার কোনো যৌক্তিকতা নেই, যেখানে আপনারা উভয়ই শক্তিশালী। কিন্তু বাজারে সর্বদাই একটি প্রতিষ্ঠানের জন্য নিজের পণ্য বা সেবার মাধ্যমে অনন্য গুণাবলী অর্জনের সুযোগ থাকে, এবং কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট বাজার দখলের জন্য চেষ্টা করে যেখানে তার প্রতিদ্বন্দ্বীরা দুর্বল, এবং সেই প্রতিষ্ঠান সেক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। যদিও আপনার ব্যবসায়িক শক্তির দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, আপনাকে সতর্ক থাকতে হবে যাতে করে আপনি ব্যবসায়িক প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত না হন, এবং সবচেয়ে খারাপ সম্ভাব্য বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। অবস্থার অবনতির প্রেক্ষাপটে সবচেয়ে সম্ভাব্য খারাপ কি হতে পারে। আরও চিন্তা করতে হবে বাজার দর, সুদের হার, লোকবল, প্রতিযোগিতাপূর্ণ বাজারের প্রতিক্রিয়া প্রভৃতির দিক থেকে সবচেয়ে খারাপ কি হতে পারে। উল্লেখিত সকল বিষয় নিয়েই চিন্তা করতে হবে যাতে করে পণ্যের বাজার আপনাকে অবজ্ঞা প্রদর্শন করলেও আপনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তা মোকাবেলা করতে পারেন। কৌশলী পরিকল্পনাকারী বা নেতাদের দ্রুত সক্রিয় হওয়ার যোগ্যতা থাকে, কেননা কি ঘটছে তা তাদের চিন্তায় থাকে। তারা ঘটনার দ্বারা আবেগাফলত বা প্রভাবিত হন না। বর্তমানে কি ঘটছে তা দেখার, কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার, সম্পদ এবং লোকবলের পুনঃস্থাপন করার, অথবা কোনো ক্ষেত্রে পিছনে সরে গিয়ে অনন্য জায়গায় এগিয়ে যাওয়ার যোগ্যতা তাদের রয়েছে। অনেক ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে আপনার দ্রুত সক্রিয় হওয়ার যোগ্যতা আপনার মাঝে নেতৃত্বের চিহ্ন ফুটিয়ে তোলে। অধ্যায় 6, উৎসাহ প্রদানের ও উদ্বুদ্ধকরণের ক্ষমতা। আমাদের সমাজের সাধারণ লোকটি নিজ যোগ্যতার শতকরা 50 ভাগের কম কাজ করে এবং মাঝে মাঝে মাত্র 40 ভাগ কাজ করে। নেতারা লোকদের কাছ থেকে তাদের নিজ যোগ্যতার চেয়ে শতকরা 30 ভাগ, 40 ভাগ বা 50 ভাগ বেশি কাজ করিয়ে নেন, এবং সেই লোকগুলো নিজেদের কাজে পূর্বের কর্মক্ষমতা থেকে অনেক বেশি অবদান রাখে। উদ্বুদ্ধকরণের বিষয়সমূহ। প্রথম ধাপ হলো কোন বিষয়টি মানুষকে নিজ যোগ্যতা থেকে অতিরিক্ত 30 ভাগ বা 50 ভাগ কাজ করতে অনুপ্রাণিত করে তা বোঝা। আমরা অনুপ্রাণিত হওয়ার 6টি কারণ শনাক্ত করেছি, যেগুলো সাধারণ কার্য সম্পাদনকারী লোকদের ব্যতিক্রমী কার্য সম্পাদনকারীতে পরিণত করে।
প্রথম প্রেরণা সৃষ্টিকারী বিষয় হলো লোকদের কঠিন এবং মজাদার কাজ দিতে হবে। যখন প্রতিষ্ঠানের কর্মচারীরা কাজে জড়িত না হবে, নেতৃত্বহীন লোকেরা সে বিষয়টি দেখে প্রতিষ্ঠানের কর্মচারীদের দোষারোপ করবে। কিন্তু সেই কর্মচারীরা কেবল গতানুগতিক শ্রমসাধ্য কাজের দায়িত্ব পায়, যেগুলো কোনোভাবেই মজাদার নয়। নেতারা বোঝেন যে লোকদের উৎসাহিত করতে হলে তাদের উদ্যমী হওয়ার জন্য আপনাকে কোনো কারণ সৃষ্টি করতে হবে। তাদের সে কাজ করতে দিন যা তাদের শারীরিকভাবে পরিশ্রম করিয়ে নেবে এবং তাদেরকে আরামদায়ক অবস্থান থেকে বের করে আনবে আর তাদের দক্ষতার উন্নতিতে সাহায্য করবে। দ্বিতীয় যে বিষয়টি লোকদের অনুপ্রাণিত করে তা হলো খোলাখুলি কথোপকথন। নেতারা কখনো কর্মচারীদের যে কাজ তারা করছে তা কেন করছে তার ব্যাখ্যা দেওয়া ছাড়া শুধু কাজ করতে বলেন না। কর্মচারীরা উৎসাহিত হবে এবং প্রেরণা লাভ করবে যদি তারা বোঝে যে তাদের কাজ কিভাবে সামগ্রিক বিষয়ের সাথে একীভূত হবে। তৃতীয় বিষয়টি হলো দায়িত্ববোধ ও বাধ্যবাধকতা। যদি কর্মচারীরা কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়, তারা বেশি বেশি কাজের সাথে জড়িত হবে। এটি তাদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাবোধ বাড়িয়ে দিবে। নেতারা জানেন যে কর্মচারীদের কিভাবে সমর্থন দিতে হয় যখন তারা পেছনে সরে যায় এবং পরবর্তীতে তাদেরকেই পুরো দায়িত্ব দেওয়া হয়। প্রেরণা সৃষ্টিকারী চতুর্থ বিষয় হলো ব্যক্তিগত উন্নতি ও পদোন্নতি। যদি কর্মচারীরা অনুভব করে যে তারা দক্ষতা ও নতুন কিছু শেখার ব্যাপারে অগ্রসর হচ্ছে, তখন তারা যত বেশি ভালোভাবে কাজ করা যায় সে ব্যাপারে অনেক বেশি উৎসাহিত হবে। পঞ্চম এবং ষষ্ঠ অনুপ্রেরণা ও উৎসাহমূলক বিষয়গুলো আসলে একই যে বেশিরভাগ মানুষ সে ব্যাপারে প্রথম চিন্তা করে। আমি টাকা এবং কাজের পরিবেশের কথা বলছি। টাকা এবং কর্মক্ষেত্রের পরিবেশ মানুষকে অনুপ্রাণিত করে, কিন্তু সেটি জনপ্রিয় জ্ঞানমূলক প্রবাদ অর্থই অনর্থের মূল বাক্যের বিপরীত। যা হোক, সেগুলো গুরুত্বপূর্ণ প্রেরণাদায়ক বিষয় নয়। তিনটি মানসিক চাহিদা। কর্মচারীদের তিন প্রকারের আবেগ সংক্রান্ত প্রয়োজনীয়তা আছে যে যদি তারা সেসব বিষয়ে সন্তুষ্ট হয় তাহলে তারা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। প্রথমটি হলো নির্ভরতার প্রয়োজনীয়তা। নিজেকে নিজের চেয়ে বড় কোনো কিছুর অংশ মনে করা এবং একটি বড় প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ কিছু করছে বিষয়টি একটি অপরিহার্য অংশ। প্রতিনিয়ত কর্মচারীদের উপর গুরুত্ব আরোপ করুন যে তাদের কাজ প্রতিষ্ঠানের লক্ষ্যসমূহ অর্জনের জন্য মূল্যবান। দ্বিতীয় প্রকার অনুভূতি সংক্রান্ত চাহিদা হলো স্বাধীনতার প্রয়োজনীয়তা। এই ক্ষেত্রে মানুষ নিজেদের গুণাবলী ও সম্পাদিত কাজের জন্য স্বীকৃতি চায়। একক ব্যক্তি হিসেবে তারা যা অর্জন করছে তার স্বীকৃতি চায়। নিশ্চিত করুন যে আপনি কর্মচারীদের নিজেদের ব্যক্তিগতভাবে মহৎ ভাবতে শেখানোর জন্য প্রতিটি সুযোগ গ্রহণ করবেন। তৃতীয় প্রকারের মানসিক প্রয়োজন হলো পারস্পরিক নির্ভরশীলতা। এটি সেই দরকারি বিষয় যা আপনাকে একটি দলের অংশ হিসেবে ভাবতে শেখাবে এবং কার্যকরভাবে ও সমন্বিতভাবে একই লক্ষ্য অর্জনে কাজ করতে উদ্বুদ্ধ করবে। সর্বোত্তম নেতারা নিয়মিতভাবে প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে কার্যকর সম্পর্ক রক্ষা করার সুযোগ খোঁজেন। যেসব নেতারা তাদের কর্মচারীদের উপরোক্ত তিনটি মানসিক চাহিদা পূরণ করেন, তারা প্রতিষ্ঠানের জন্য লোকবল পান এবং সেই লোকবল খুশি মনে এবং তারা প্রতিষ্ঠানের সফলতার জন্য কঠোর পরিশ্রম করে অবদান রাখে। প্রতিনিধি প্রেরণে নৈপুণ্য। প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া লোকজনকে উৎসাহিত ও অনুপ্রাণিত করা একটি গুরুত্বপূর্ণ উপায়, কেননা এটি তাদের কাজসমূহে এবং বিভাগ বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে নিজস্ব মালিকানা দেয়। এখানে প্রতিনিধিত্ব নিয়ে প্রয়োজনীয় বিষয়সমূহ উল্লেখ করা হলো যা আপনার জানা প্রয়োজন। প্রথম, সঠিক লোক নির্বাচন করুন। ভুল লোকের দ্বারা প্রতিনিধিত্ব করানোর ফলে কোনো কাজ নিশ্চিতভাবে ব্যর্থতার দিকে যায়, তা যে কোনো কারণেই হোক না কেন। ভুল প্রতিনিধি পাঠিয়ে কাউকে উৎসাহিত করার বিপরীতে আপনি উল্টোটি করেছেন। প্রতিনিধিত্বমূলক কাজের জন্য সঠিক লোক নির্বাচন করা অপরিহার্য বিষয়। দ্বিতীয়, নির্বাচিত লোকটির যোগ্যতার সাথে কাজের জন্য দরকারি বিষয়গুলো মিলিয়ে নিন। ভালোভাবে দেখে নেওয়া কাজটি সমাধানের জন্য লোকটির কী কী দক্ষতা এবং অভিজ্ঞতা আছে। তৃতীয়, কার্যকরভাবে সঠিক লোককে প্রতিনিধি বানান। লক্ষ্য করুন যে কোনো কাজ যা অন্যকে দিয়ে করানো সম্ভব সেই কাজগুলো উপযুক্ত লোককে হস্তান্তর করুন যাতে করে আপনি উচ্চ পর্যায়ের কাজগুলোর প্রতি মনোনিবেশ করতে পারেন। চতুর্থ, ক্ষুদ্র কাজগুলো নতুন কর্মীদের মধ্যে হস্তান্তর করুন।
এই প্রক্রিয়া তাদেরকে নিজেদের প্রতি আস্থা তৈরি করতে সুযোগ দেবে এবং বড় দায়িত্বগুলো পালনের জন্য তাদের যোগ্যতাকে বাড়িয়ে দেবে। পঞ্চম, পুরো কাজটি উপযুক্ত লোকের কাছে হস্তান্তর করুন। তারা অনুপ্রাণিত হবে যখন তারা কাজটি করার জন্য পুরোপুরি দায়িত্বপ্রাপ্ত হবে। আর তার বিপরীতে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দায়িত্ব পেলেও তারা উৎসাহিত হয় না। ষষ্ঠ, পরিষ্কার ফলাফল হস্তান্তর করুন। পরিষ্কারভাবে ব্যাখ্যা করুন কী করতে হবে এবং ফলাফল পরিমাপের জন্য মানদণ্ড ঠিক করুন। যদি আপনি কাজের পরিমাপ করতে না পারেন তাহলে আপনি কাজটি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সর্বশেষ, প্রতিনিধিদের অংশগ্রহণ ও আলোচনা করার অধিকার দিন। অংশগ্রহণ সবসময় সাধারণভাবে কোনো কাজ বা দায়িত্ব হস্তান্তরের চেয়ে গুরুত্বপূর্ণ। কর্মচারীদের প্রতিষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসা করার ও মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এটি নিশ্চিত যে তখন তারা কাজের সম্পূর্ণ দায়িত্ব নেবে। যখন আপনি একটি কাজ হস্তান্তর করবেন, কর্মচারীকে কাজটি আপনার কাছে পুনরায় বুঝিয়ে দিতে হবে। একটি বিশেষ প্রয়োজনীয় বিষয় যে কর্মচারীটি কাজটি বোঝে। তেমন কর্মচারীকে কাজের দায়িত্ব দেবেন না যে নির্দেশনা লিখে রাখে না। তখন শতকরা 50% সম্ভাবনা আছে যে কর্মচারীটি আপনার নির্দেশনা ভুল বুঝছে। সুতরাং এখনই ভুলগুলো শুধরে নেওয়ার সময়। যদি প্রয়োজন হয় সে ব্যক্তিকে নির্দেশনা লিখে রাখার জন্য একটি কাগজ বা লেখার প্যাড দিন। নিজেকে সেরকম তৈরি করুন যেরকম অন্যদের দেখতে চান। নেতারা বিভিন্ন উপায়ে লোকদের উৎসাহ দেন ও অনুপ্রাণিত করেন। একটি উপায় হলো মানুষের উদ্যমকে জাগিয়ে তোলা। নেতারা লক্ষ্য করেন যে তাদের অনুসারীদের উদ্যমী অংশগ্রহণকারীতে পরিণত করার দায়িত্ব তাদের উপরই বর্তায়। যখন ফ্রান্সিস হেসেলবেইন গার্ল স্কাউটসের প্রধান হিসেবে দায়িত্ব নেন তখন সংস্থাটি কার্যক্রম পরিচালনায় ভুল করছিল। কিন্তু হেসেলবেইন জানতেন যে প্রতিষ্ঠানে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য কারণ খুঁজতে হবে। হেসেলবেইন বলেন, এটি উদ্যম সৃষ্টি করা সংক্রান্ত বিষয় নয়, এটি উদ্যমকে মুক্ত করে দেওয়া সংক্রান্ত বিষয়। লোকদের মন এবং হৃদয়ে লুকায়িত অন্যদের সেবা করার বিস্ময়কর শক্তিকে নাড়িয়ে দেওয়া। হেসেলবেইন সেই শক্তিকে আলোড়িত করার একটি উপায় খুঁজে পেলেন এবং তার গার্ল স্কাউট সম্পূর্ণ পরিবর্তিত হয়ে স্বাধীনতাকে স্মরণ করে দেওয়া রাষ্ট্রপতি পদক অর্জন করে। নেতারা প্রায়ই নিজেরাই উদ্যমী হয়ে অন্যদের মাঝে কাজের প্রতি প্রবল আগ্রহ জাগিয়ে তোলেন। আপনি কতটুকু উৎসাহ ও একাগ্রতার সাথে আপনার কাজ করছেন এবং আপনি অন্য লোকদের কতটুকু উৎসাহী ও উদ্যমী করে তুলতে পারবেন, বিষয় দুটি পরস্পর সম্পর্কযুক্ত। আপনি যদি ভীষণভাবে কাজের প্রতি উদ্যমী থাকেন তাহলে আপনার কর্মচারীরাও তেমনইভাবে কাজের ব্যাপারে উদ্যমী থাকবে, যদিও তাদের কাজের মান অপেক্ষাকৃত নিম্নমানের। অন্য লোকদের উৎসাহিত ও উদ্যমী করার আরেকটি উপায় হলো আপনার প্রতিশ্রুতি রক্ষা করা। নেতারা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। নেতাদের বৈশিষ্ট্যসমূহের মধ্যে একটি হলো তারা সর্বেসর্বা 100-100 নিজেদের কাজের প্রতি সামান্য নয় বরং তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। আপনার প্রতিশ্রুতির ধরন আপনার চারপাশে অন্যদের প্রতিশ্রুতির ধরন নির্ধারণ করবে। যা হোক, আপনার প্রতিশ্রুতি রক্ষার ধরন আপনার প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনোযোগ আকর্ষণে ভূমিকা রাখবে, কেননা অতিশয় প্রতিজ্ঞাবদ্ধ ব্যক্তিরা একটি প্রতিষ্ঠানের কাছে বেশ মূল্যবান বলে বিবেচিত হয় এবং পদোন্নতির জন্য অগ্রাধিকার পায়। যে সকল লোক নিজেরাই নিজেদের ব্যবসা পরিচালনা করে তারাও লক্ষ্য করে যে তাদের প্রতিষ্ঠান পণ্য ও ক্রেতাদের প্রতি তাদের উদ্যম ও প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ধরনই ভবিষ্যতে তারা তাদের নিজস্ব মূল ক্ষেত্রে নেতা হতে পারবে কিনা সে বিষয়ের নির্ধারক। নেতারা অন্যদের উৎসাহ প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলেন। যখন আপনি জর্জ ওয়াশিংটনের তার সৈন্যদের উৎসাহ দেওয়ার গল্প, নেপোলিয়নের তার সৈন্যসহ যুদ্ধক্ষেত্রে অভিমুখে অগ্রসর হওয়ার গল্প এবং বিখ্যাত বীর আলেকজান্ডারের যুদ্ধক্ষেত্রে তার সৈন্যসহ অবস্থানের গল্প এবং তিনি যে তার সৈন্যদের কত বেশি বিশ্বাস করতেন সেসব গল্প শুনবেন, আপনি বুঝবেন যে অনুপ্রেরণা উৎসাহী ও উদ্যমী করে তোলার জন্য একটি শক্তিশালী নিয়ামক। নেতারা বিশ্বাস ও আস্থাকে উৎসাহিত করেন। বিস্ময়কর বিষয় হলো, যদি আমরা সত্যিকার অর্থেই আমাদের নেতৃত্বকে এবং যারা ক্ষমতায় আছেন তাদের বিশ্বাস করি, আমরা নিজেদের ধারণার বাইরে যে কোনো কিছু করতে পারব। যদি সেসব লোকের প্রতি আমাদের বিশ্বাস বা আস্থা হ্রাস পায় তখন আমাদের কাজের উদ্যম ক্ষতিগ্রস্ত হবে।
সবশেষে নেতারা বিশ্বস্ততা অর্জনে উৎসাহিত করেন। বিশ্বস্ততা হলো একটি বন্ধন শক্তি যা প্রতিষ্ঠানের সকলকে একত্রে বেঁধে রাখে। বিশ্বস্ততা প্রকৃতপক্ষে একটি প্রতিষ্ঠানের জন্য জটিল এবং অত্যাবশ্যকীয় বিষয়। নেতারা তাদের অনুসারীদের প্রতিষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ করে গড়ে তোলেন। অধ্যায় ৭, জয়ের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হন। নেতারা কিভাবে অনুসারী পান? কি সেই বিষয় যা সাধারণ পুরুষ ও মহিলাদের অসাধারণ কর্মক্ষমতা প্রদর্শনের ব্যাপারে যোগ্য করে তোলে? কেন লোকেরা স্বতন্ত্র কোনো ব্যক্তিকে নেতা পদবি প্রদান করে? একটি সাধারণ কারণ, লোকজন নেতা হয়ে ওঠে কারণ তারা সাধারণদের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি, যারা প্রতিষ্ঠানকে সাফল্যের দিকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। নেতৃত্ব জয়ের সমর্থক। নেতৃত্বের প্রধান কাজ হল বিজয় অর্জন। সে কারণে যখন প্রতিষ্ঠানগুলো আশানুরূপ কার্যক্রম পরিচালনা করে না অথবা যখন কোনো দল পরাজয় বরণ করে, সর্বপ্রথম নীতি নির্ধারকরা যে কাজ করেন তা হলো প্রতিষ্ঠানের সিইও বা দলের প্রশিক্ষক পরিবর্তন করে এমন কাউকে দায়িত্ব দেওয়া হয় যে তাদের সাফল্যের পথে নেতৃত্ব দেবে। লোকদের বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনার যে যোগ্যতা এবং দলের মধ্যে বিশ্বাসটি বদ্ধমূল করা যে আপনার দল জিতবে আপনাকে নেতৃত্ব প্রদানের জন্য নির্দিষ্ট করবে। নেতারা শ্রেষ্ঠত্ব ও মানের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, কেননা শ্রেষ্ঠত্ব ও উৎকর্ষটা যে কাউকে জয়ের দিকে নিয়ে যায়। যখন আপনি আপনার পণ্য বা সেবা নিয়ে ব্যবসা ক্ষেত্রে যাবেন, আপনার কর্মচারীরা একটি বিষয় জানতে পছন্দ করবে যে তারা সেরাটাই পরিবেশন করছে। ব্যবসায়িক ক্ষেত্রে পণ্যের মান ও সেবা প্রদান খুব গুরুত্বপূর্ণ। নেতারা বিশ্বাস করেন যে তাদের প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ক্ষেত্রে সেরা হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন এবং নিজেদের প্রতিষ্ঠানগুলোকে মানের দিক দিয়ে সেরা প্রথম অবস্থানে রাখা, সবার উপরে নিয়ে যাওয়া, সর্বোত্তম বানানোই তাদের লক্ষ্য। শুধু ভালো কারো মতো ভালো হওয়া বা খারাপ কারো মতো খারাপ হওয়া নয়, তাদের লক্ষ্য সেরা হওয়া। পরিশেষে নেতারা সফলতার দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন। তারা সর্বদা সাফল্যের চিন্তা করেন। আমরা যদি সবসময় সফল হওয়ার চিন্তা করি তাহলে আমাদের সফল হওয়ার বিষয়টি অপরিহার্য। যদি আপনার প্রতিষ্ঠানে স্বতন্ত্র কেউ সফলতার চিন্তা করে, তা পণ্যের বিক্রি বৃদ্ধি এবং লাভজনকতা, উৎপাদন বৃদ্ধি কমানো বা প্রতিষ্ঠানের উন্নতি এবং বাজারে সফলতা যে সংক্রান্ত হোক, তখন তারাও সফল হবে। সামরিক কৌশল থেকে শিক্ষা গ্রহণ। একজন সামরিক নেতার জয় ছাড়া অন্য কোনো লক্ষ্য থাকে না। অনেক ব্যবসায়ী নেতা সামরিক নেতাদের কাছ থেকে বা সামরিক কৌশল থেকে উৎসাহ ও নির্দেশনা খুঁজে পান। যেমন আমি আমার বই ভিক্টোরিতে উল্লেখ করেছি যে সামরিক কৌশলের মূলনীতিগুলো যে কোনো ক্ষেত্রে বিজয় নিয়ে আসে। এখানে সেই মূলনীতিগুলো উল্লেখ করা হলো। উদ্দেশ্যের মূলনীতি। সামরিক নেতারা নিজেদের অভিযানের লক্ষ্য সম্পর্কে নিখুঁতভাবে স্বচ্ছ ধারণা রাখেন। সে ব্যাপারে কোনো অস্পষ্টতা থাকে না। ব্যবসায়ের জন্যও অনুরূপ পরিষ্কার লক্ষ্য ও প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন। আপনার কর্মচারীদের প্রত্যেকে অবশ্যই জানে যে সৈন্যদের যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জনের মতো ব্যবসাতেও তাদের অবশ্য কর্তব্য কী এবং তাদেরকে অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আক্রমণাত্মক হওয়ার মূলনীতি। নেপোলিয়ন বলেন, কোনো বিখ্যাত যুদ্ধে কখনো আত্মরক্ষামূলক পদ্ধতিতে বিজয় অর্জিত হয়নি। সেনাপতিরা কখনো নিরাপদে থেকে যুদ্ধ করেন না। তারা কি ঘটে তা দেখার জন্য অপেক্ষা করেন না। তারা অগ্রসর হন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন। অনর্থক দুঃসাহসী না হয়ে তারা আক্রমণাত্মক হন এবং নিজ লক্ষ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখেন। সাধারণ মানুষের মূলনীতি। আপনার শক্তির প্রতি আপনার মনোযোগের উপর প্রশ্ন। ব্যবসায়ী আপনার সেরা লোকবল কারা? আপনার সেরা শক্তি কী? এবং আপনার অধিকারে থাকা যে কোনো সম্পদ, যেখানে ব্যবসার মাধ্যমে আপনার বড় ধরনের সাফল্যের সুযোগ আছে। যেসব নেতা ঘুরে দাঁড়াতে পারেন তারা কর্মক্ষমতার ফলাফলের ভিত্তিতে প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী লোকের প্রতি লক্ষ্য স্থির রেখে কর্মপদ্ধতি পুনরায় সাজিয়ে নেন, যা প্রতিষ্ঠানকে ক্ষতির অবস্থা থেকে বের করে আনে। রণকৌশলের মূলনীতি। যুদ্ধক্ষেত্রে বেশিরভাগ বিজয় শত্রুদের বিপক্ষে সেনাপতিদের তৎপরতার কারণে আসে।
প্রায়ই তারা পার্শ্ব অবস্থান বা পিছন থেকে আক্রমণ করে জয় ছিনিয়ে নেন। যুদ্ধক্ষেত্রে রণকৌশলকে সৃজনশীলতা ও সাবলীলতার সমার্থক হিসেবে চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ, সম্ভবত বিষয়টির অর্থ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে আপনি বর্তমানে যা করছেন ঠিক তার বিপরীত কাজ করুন। বুদ্ধিমত্তার মূলনীতি: নেতারা তথ্যের ব্যাপারে সচেতন থাকেন। তারা জানেন যে তথ্য হলো শক্তি। আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সকল তথ্য অর্জন করতে হবে। সম্মিলিত কার্যকলাপের মূলনীতি: যখন দলের সবাই বন্টনকৃত লক্ষ্য ও নীতির দিকে অগ্রসর হয় তখন বিজয় অর্জিত হয়। প্রত্যেকে জানে যে অন্যরা কি করছে এবং কেন করছে। সবাই বিশ্বাস করে যে পুরো দল লক্ষ্য অর্জনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অবিচ্ছিন্ন আদেশের মূলনীতি: যে কোনো সামরিক অভিযানে একজন দলনেতার প্রয়োজন হয়। একজন ব্যক্তি সর্বতোভাবে অভিযানের সফলতার জন্য দায়িত্বশীল থাকেন। পদ্ধতিটি বেসামরিক প্রচেষ্টাগুলোর ক্ষেত্রেও একইভাবে প্রয়োগযোগ্য, বিশেষ করে সংকটকালীন মুহূর্তে যখন সময় অস্তিত্বের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। নেতারা সে অবস্থায় বিষয়টি পরিষ্কার করেন, তখন তারা দায়িত্ব নেন এবং অভিযানের ডাক দেন। অধ্যায় ৮: যোগাযোগকারী হিসেবে নেতা। নেতারা চমৎকার ধরনের যোগাযোগকারী। যোগাযোগের যোগ্যতা নেতৃত্বের একটি মৌলিক গুণ। সে কারণে নেতা হিসেবে আপনার সফলতার শতকরা ৮৫% নির্ধারিত হয় অন্যান্যদের সাথে আপনার কার্যকর যোগাযোগের উপর। সর্বোপরি একজন নেতা হওয়ার মানেই হলো অন্যদের সাথে যোগাযোগ করা। তাদের সফলতাই আপনার সফলতা। আপনি যদি যোগাযোগ করতে না পারেন, আপনি নেতা হতে পারবেন না। যোগাযোগ একটি দক্ষতা যেটি শিখতে হয়। প্রথম ধাপ হলো ৫টি লক্ষ্যকে বোঝা যেগুলো আপনি যোগাযোগ দক্ষতার মাধ্যমে অর্জন করতে চান। ১ নম্বর, আপনি চান লোকেরা আপনাকে পছন্দ ও সম্মান করুক। নেতৃত্ব বন্ধু তৈরি করার নাম নয়, কিন্তু আপনি যদি অন্যদের দৃষ্টিতে পছন্দনীয় ও সম্মানিত হন, লোকজন আপনার কথা শোনার জন্য অধিক আগ্রহী হবে। ২, আপনি চান লোকেরা আপনার কদর ও গুরুত্ব স্বীকার করুক। আপনাকে লোকদের সামনে কারণ উপস্থাপন করতে হবে যে কারণে তারা আপনার কথা শুনবে। ৩, আপনি অন্যদের আপনার দৃষ্টিভঙ্গির প্রতি প্রভাবিত করার যোগ্যতা চান। আজকের দিনে নেতৃত্ব হলো আদেশ না করে প্রভাবিতকরণ। আপনার মধ্যে অন্যদের প্রভাবিত করার যোগ্যতা থাকতে হবে। তাদেরকে আপনার দৃষ্টিভঙ্গি ও অবস্থানের সাথে সহমত পোষণ করানোর ব্যাপারে প্রভাবিত করতে হবে। ৪, আপনি চান লোকেরা তাদের মন মানসিকতা পরিবর্তন করুক ও আপনার কাজে সহযোগিতা করুক। আপনি সফল নেতা হতে পারবেন না যদি আপনার লোকেরা আপনার বিরুদ্ধে থাকে বা তারা তাদের পূর্বের অবস্থান বা মতামত পরিবর্তন করতে অস্বীকৃতি জানায়। নেতারা প্রায়ই প্রতিনিধি পরিবর্তন করেন এবং পরিবর্তনের চাবি হলো কার্যকর যোগাযোগ। ৫, আপনাকে আপনার সম্পর্কগুলোতে সামগ্রিকভাবে অধিক প্রভাবশালী হতে হবে। নেতৃত্ব হলো ক্ষমতা ও প্রভাব সম্পর্কিত বিষয় এবং যথাযথ যোগাযোগের মাধ্যমে সেরা অর্জিত বিষয় হলো ক্ষমতা ও প্রভাব। স্পষ্টবাদী হন। নেতারা স্পষ্টভাবে তাদের মতামত, কলাকৌশল ও দর্শন প্রকাশ করেন। আপনি যেখানে দেখবেন কোনো প্রতিষ্ঠান ধুকে ধুকে চলছে, খোঁজ নিলে দেখা যাবে সেই প্রতিষ্ঠান তৈরির পেছনে অস্পষ্ট বোঝাপড়া রয়েছে। একটি সফল প্রতিষ্ঠানে সকল পর্যায়ের কর্মচারীরা পরিষ্কার স্পষ্টভাবে জানেন যে তারা কোন কাজ সম্পাদনের জন্য চেষ্টা করছেন, তাদের গন্তব্য কোথায় এবং তাদের ভবিষ্যৎ কী। তারা স্পষ্টভাবে নিজেদের কর্মক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে জানেন। আপনি যদি একজন বিখ্যাত নেতা হতে চান, তাহলে কিভাবে নিজের মতামত, ধারণা এবং লক্ষ্যসমূহ অন্য লোকদের কাছে পৌঁছাবেন তা শিখুন এবং নিশ্চিত করুন যে যেসব লোক আপনাকে সাহায্য করতে চায় তারা জানে তারা কী ভূমিকা পালন করবে। প্রত্যাশা নির্ধারণ করুন। আজকের দিনে কর্মক্ষেত্রে কর্মচারীদের প্রথম অভিযোগ হলো কর্মচারীদের চাহিদা সম্পর্কে প্রতিষ্ঠানের কিছু না জানা। বিষয়টি বিস্ময়কর যে প্রতিষ্ঠানের বেতনভুক্ত বহু সংখ্যক কর্মচারীদের নিকট থেকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ভূমিকা পালনের আশা করা হয়, কিন্তু তাদের কি করা উচিত সে ব্যাপারে তারা অনিশ্চিত থাকে। যে সকল লোক পরিষ্কারভাবে বুঝতে পারে না যে তাদের কি করতে হবে, তারা নেতিবাচক মনোভাবাপন্ন ও কঠোর হয়ে যায়, রাজনীতিতে জড়িয়ে পড়ে, নিরুৎসাহিত হয়ে ওঠে ও প্রতিষ্ঠানের প্রতি তাদের সর্বোচ্চ ভূমিকা পালনে অসমর্থ হয়ে যায়। কি শব্দের সঙ্গে নেতারা কেন শব্দটিরও সংযোগ স্থাপন করেন। অন্যান্য বিভিন্ন বিষয়ের সাথে নেতারা লোকদের কাজের ব্যাপারে নিশ্চিত করেন যে তারা কি করছে এবং কেন করছে।
বর্তমানে কাজের জন্য নিযুক্ত কর্মী দলে সবাই জানে যে আমরা কেন একটি কাজ করছি। আমাদের জন্য যথেষ্ট নয় যে আমরা শুধু জানবো কাজটি আমাদের করতে হবে, সেই সাথে আমরা কাজ করার কারণও জানতে চাই। আমরা জানতে চাই কাজটি কিভাবে আমাদের প্রভাবিত করবে। আমরা জানতে চাই কিভাবে কাজটি আমাদের গ্রাহক এবং অন্যান্য লোকদের প্রভাবিত করবে। নিশ্চে লিখেছিলেন, একজন মানুষ যে কোনো কাজ বহন করতে পারে যদি তার কাছে বড় কোনো কারণ থাকে। বেশ কয়েক বছর ধরে প্রাপকের কাছে কারণ দর্শানো ছাড়া আমি কাউকে আমার জন্য একটি বর্ণ না লিখতে বা টাইপ না করার আদেশ দেওয়ার অভ্যাসের চর্চা করেছি। আমি লক্ষ্য করেছি, আপনি লোকদের তাদের কাজের ব্যাপারে যত কারণ দর্শাবেন, তারা তত নিজেদের কাজে অনুপ্রাণিত, প্রতিশ্রুতিবদ্ধ, সৎ, নিবেদিত প্রাণ এবং ওতপ্রোতভাবে জড়িত হবে। তারা যত কাজের উদ্দেশ্যের ব্যাপারে কম জানবে, তারা তত কাজের প্রতি উদাসীন থাকবে। আপনি শুধু কাজের কারণ দর্শানোর মধ্য দিয়ে অন্যদের মাঝে কর্মক্ষমতা ছড়িয়ে দিতে পারেন, এমনকি সেটি গুরুত্বপূর্ণ কারণ না হলেও হবে। শুধু তাদের সামনে কাজ করার জন্য একটি কারণ দরকার। সর্বদা দৃশ্যমান থাকুন। অন্যদের সাথে যোগাযোগের সবচেয়ে ভালো উপায় হলো সশরীরে উপস্থিত হয়ে মুখোমুখি সাক্ষাৎ করা। আপনি যদি বিখ্যাত জেনারেল ও অন্যান্য নেতাদের দিকে দৃষ্টি দেন, আপনি দেখবেন যে তারা সবসময়ই নিজ কর্মক্ষেত্রে সরব থাকতেন। খুব কম সময়ই তারা নিজেদের ডেস্কের আড়ালে রাখতেন। ফলস্বরূপ আপনি যতই পরিচালনা পর্ষদের উপরে দিকে যাবেন, প্রত্যেক স্বতন্ত্র নেতাকে নিজ ক্ষেত্রে অধিক সময় লোকদের সাথে কথা বলতে দেখবেন। যা হোক, চারিদিকে বিচরণের মাধ্যমে ব্যবস্থাপনার প্রকাশ হলো অফিস রুম থেকে বের হওয়া, চারিদিকে ঘুরে ফিরে দেখা এবং লোকদের সাথে তাদের কাজ নিয়ে কথা বলা। নিজেকে দৃশ্যমান এবং সহজলভ্য বানান, যাতে করে লোকজন আপনার কাছে আসতে পারে এবং তাদের সমস্যা ও তাদের বিভাগে কী ঘটছে সেসব বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনি আপনার কর্মচারী ও গ্রাহকদের থেকে তাৎক্ষণিক ও সময়মতো অধিক তথ্য পাবেন, যা আপনি পূর্বে অফিস থেকে ঘন্টা, দিন, এমনকি সপ্তাহ অতিবাহিত করে পেতেন। সবচেয়ে ভালো নেতারা অফিস রুমের বাইরে ঘোরাঘুরিতে লিপ্ত থেকে অফিস সময়ের প্রায় 50% নিজেদের দৃশ্যমান, সহজলভ্য ও সহজপ্রাপ্য করে রাখেন। দৃশ্যমান হওয়া গ্রাহকদের সাথে যোগাযোগ এবং তাদের কাছ থেকে শেখার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেতাদের নিজ নিজ সময়ের মধ্যে থেকে কমপক্ষে শতকরা 25% তাদের গ্রাহকদের সাথে কাটানো উচিত। ডেস্কের পাশে বসে থেকে বা গ্রাহক সংখ্যা এবং পরিসংখ্যানের দিকে না তাকিয়ে থেকে বরং কর্মক্ষেত্রে বের হয়ে গ্রাহকদের যত্ন নেওয়া উচিত। কিছুদিন পূর্বেও ভিসিআর বেশ জনপ্রিয় ছিল। একজন ভদ্রলোকের গল্প হলো, তিনি সান্তা ক্লারাতে একটি কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রীর স্টোরে ভিসিআর কিনতে গেলেন। একজন জাপানি বৃদ্ধ লোক কাউন্টারে সেবা দিচ্ছিলেন। তার ইংলিশ ছিল বেশ নিম্নমানের। যখন ক্রেতাটি তার ক্রয়কৃত পণ্য নিয়ে দোকান ত্যাগ করছিল, তার এক বন্ধু লোকটিকে একপাশে টেনে নিয়ে বলল, তুমি কি জানো কাউন্টারে বসে থাকা লোকটিকে? লোকটি উত্তর দিল, না। তার বন্ধু জানালো, তিনি হলেন সনি কর্পোরেশনের প্রধান আকিও মরিতো। মরিতো সে সময় যুক্তরাষ্ট্র সফরকালে তাদের বিভিন্ন স্টোরগুলো পরিদর্শন করছিলেন এবং প্রকৃতপক্ষে গ্রাহকদের কাছ থেকে মতামত পাওয়ার জন্য নিজেই পণ্য বিক্রি করছিলেন। সর্বদা বিক্রয় বান্ধব হন। যোগাযোগ সম্পর্কিত শেষ বিষয়টি হলো, নেতারা ঠান্ডা মাথার উৎকৃষ্ট বিক্রয় প্রতিনিধি। নেতারা সবসময় বিপণন করেন। তারা প্রতিষ্ঠানগুলোতে নিজ দর্শনের প্রচারে, লক্ষ্য অর্জনে এবং যৌক্তিক কারণে লোকবল বিক্রয় করেন। তারা লম্বা সময়ের কাজে সঠিক, কঠিন সময়ে অধিক মূল্যবান ভূমিকা পালনে, সিদ্ধান্ত প্রণয়ন পরিষদে এবং বৃহত্তর দায়িত্ব গ্রহণে লোকবল বিক্রি করেন। সকল বড় নেতারা বিপণন করতে পারেন। বিক্রয়ের কাজে যোগ্য হওয়ার সাথে সাথে নেতারা দর কষাকষি এবং ব্যবসায়িক আপোষ করেন। তাদের সন্তোষজনক সমাধান খুঁজে বের করার সামর্থ্য আছে। এটি নেতৃত্বের মৌলিক অংশ, যা বিভিন্ন মতের, বিভিন্ন চাহিদার এবং বিভিন্ন আচরণের লোকজনকে গ্রহণ করতে এবং বিভিন্ন ধরনের মতামতগুলোকে সমন্বয় করতে কাজে লাগে, যাতে করে তারা একত্রে সহযোগিতার সাথে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজ করতে পারেন। অধ্যায় 9, প্রতিকূল পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করুন। নেতারা কখনো ব্যর্থতা শব্দ ব্যবহার করেন না। তারা কখনো ব্যর্থতা কেন্দ্রিক চিন্তা করেন না। তারা মূল্যবান শিক্ষা, অভিজ্ঞতা এবং ক্ষণস্থায়ী বাধা চিহ্নিত করেন, কিন্তু কখনো ব্যর্থ হওয়ার চিন্তা করেন না।
অনুপ্রেরণা সৃষ্টিকারী লেখক অরিসন সুয়েট মার্ডেন লিখেছিলেন, সে লোকের কোনো ব্যর্থতা নেই যে নিজের শক্তি অনুভব করে, যে জানে না সে কখন পরাজিত হবে। দৃঢ় প্রতিজ্ঞ চেষ্টাকারী অদম্য ইচ্ছাশক্তি পোষণকারীর কোনো ব্যর্থতা নেই। যে মানুষ প্রত্যেক ব্যর্থতার পর উঠে দাঁড়ায়, যে রাবার বলের মতো প্রতিঘাত সহ্য করে, যে অনবরত কাজে লেগে থাকে যখন অন্যরা হাল ছেড়ে দেয়, সে যে সামনে অগ্রসর হয় যখন সবাই পিছনে সরে পড়ে, তার জন্য কোনো ব্যর্থতা নেই। অনেক বছর আগে আইবিএম প্রতিষ্ঠানের টমাস জে অটসন কে এক তরুণ নির্বাহী জিজ্ঞাসা করেছিলেন, আমি কিভাবে আমার পেশায় বেশ দ্রুত সামনে এগিয়ে যেতে পারি? অটসনের উত্তর ছিল, আপনার ব্যর্থতার পরিমাণ দ্বিগুণ করুন। অন্য কথায়, যত ঘন ঘন আপনি ব্যর্থ হবেন এবং শিখবেন, তত দ্রুততার সাথে আপনি সফল হবেন। অনেক নেতা অনুরূপভাবে বলেন, আমাদের দ্রুত নিজেদের চারপাশে ব্যর্থ হতে হবে যদি আমরা ব্যবসা ক্ষেত্রে সফল হতে চাই। অন্য কথায়, আমাদের দ্রুততর ব্যবসা সংক্রান্ত শিক্ষা অর্জন করতে হবে। বছরে একটি বা দুটি ব্যর্থতার চেয়ে 10টি বা 20টি ব্যর্থতার অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং আপনি খুব সম্ভবত ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য বেশ জ্ঞানী হয়ে একটি অবস্থানে পৌঁছবেন। সমাধান কেন্দ্রিক হন। নেতারা বাধা ও সংকটের মোকাবেলা করতে পারেন কারণ তারা সমাধান কেন্দ্রিক মানসিকতা পোষণ করেন। যদি একটি সমস্যা দেখা দেয়, তখন তারা চিন্তা করেন কিভাবে সমস্যাটির সমাধান করা যায়। সমস্যার জন্য দায়ী ব্যক্তিকে তারা খুঁজে বের করেন না, তারা সমস্যার জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে দোষারোপ করার চিন্তা করেন না। আমি ক্রাঞ্চ পয়েন্ট বইটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ বর্ণনা করেছি, যেগুলো নেতারা একটি সংকট বা বাধা, তা যত বড়ই হোক না কেন, মোকাবেলায় গ্রহণ করেন। শান্ত থাকুন, দুশ্চিন্তা করা বা রাগান্বিত হওয়াকে প্রত্যাখ্যান করুন। অবশ্যই বলা অপেক্ষা করা কঠিন, কিন্তু নেতারা তাদের স্থিরতা ও মানসিক স্বচ্ছতা নিয়ন্ত্রণ করেন, কেননা তারা সে বিষয়ে রাগ করা এড়িয়ে যান যে ব্যাপারটি তারা পরিবর্তন করতে পারবেন না। নিজের যোগ্যতার উপর আস্থাশীল থাকুন। আপনি অতীতে সমস্যার মোকাবেলা করেছেন এবং আপনি আবারও তা পারবেন। সামনে এগিয়ে যাওয়ার সাহস রাখুন। ঘটনাগুলোর হঠাৎ পরিবর্তনে নিষ্ক্রিয় হয়ে যাবেন না। অবস্থার প্রতিকারের জন্য তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কর্মপন্থা গ্রহণ করুন। প্রকৃত ঘটনা জানুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানুন। নিয়ন্ত্রণ গ্রহণ করুন, শতভাগ দায়িত্ব গ্রহণ করুন। দোষ ত্রুটি খোঁজা বা অতীতকে আঁকড়ে ধরে থাকা কোনো সমাধান বয়ে আনবে না। ক্ষতিগুলো কাটিয়ে উঠুন। যে সমাধান দীর্ঘস্থায়ী হয় না, তা ছেড়ে নতুন সমাধানের পথে এগিয়ে যান। সংকট নিয়ন্ত্রণ করুন, দায়িত্ব গ্রহণ করুন, পরিকল্পনা তৈরি করুন, সমস্যার সমাধানে ব্যস্ত হয়ে পড়ুন। তাৎক্ষণিকভাবে যোগাযোগ করুন, লোকদের সংকটকালীন অবস্থা অবহিত করুন। অনিশ্চয়তা সংকটকে জটিল করে। আপনার বাধাগুলো চিহ্নিত করুন, সীমিত বাধাগুলো চিহ্নিত করুন যা সংকটের সমাধান দেখিয়ে দিবে এবং সে ব্যাপারে কাজ করুন। আপনার সৃজনশীলতাকে ছড়িয়ে দিন, যত প্রকারের সমাধান সম্ভব সবগুলো পথেই অগ্রসর হন। প্রতি আক্রমণ করুন, অবস্থা মূল্যায়ন করুন, ঘটনাসমূহ অনুধাবন করুন এবং তারপর সক্রিয়ভাবে অগ্রসর হন। বিষয়গুলো সাধারণভাবে তত্ত্বাবধান করুন। একটি সংকটকালীন অবস্থায় অনেক বেশি ঘটনা ঘটতে থাকে এবং বেশ কিছু করণীয় থাকে। তখন কেবল গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করুন। নিজের সততার সাথে কখনো আপোষ করবেন না। আপনি কোনো সংকট বা প্রতিযোগিতার মুখোমুখি হলেন, সেটি কোনো বিষয় নয়। আপনাকে অবশ্যই সেটি নিজের সততার ব্যাপারে কোনো প্রকার আপোষ ছাড়াই সমাধান করতে হবে। মনে রাখবেন, সবাই আপনাকে দেখছে। জিদ ধরুন যতক্ষণ না সফল হন। কোনো সংকটের সমাধান করা যত কঠিন হোক অথবা সেটির সমাধানে যত সময় লাগুক, কখনো চেষ্টা ছেড়ে দিবেন না। ঘুরে দাঁড়ানো শিল্পীগণ। বেশিরভাগ নেতৃত্ব অবস্থা কেন্দ্রিক। অবস্থার কারণে অনেক নেতা সম্মুখ থেকে জেগে ওঠেন। আমি অনেক পুরুষ ও মহিলাদের দেখেছি যারা সাধারণ অবস্থানে থেকে বহু বছর কাজ করেছেন এবং তারপর তারা আন্দোলনের অস্থিরতায় বা দুর্দশায় হঠাৎ করে বাকিদের পেছনে ঠেলে দিয়ে নেতৃত্ব দখল করেন। আমি আরও দেখেছি কেউ কেউ এক অবস্থায় খুব ভালো নেতা এবং অন্য অবস্থায় সে আবার খারাপ দলনেতায় পরিণত হয়। কিছু লোক আছে যারা স্বাভাবিক অবস্থায় খুব ভালো নেতৃত্ব দেয়, আর কিছু লোক আছে যারা অস্থিতিশীল পরিবেশে ভালো নেতৃত্ব দেয়। আজ আমেরিকায় মাঝে মাঝে কোনো একজন ব্যবসায়ী নেতা ঘুরে দাঁড়ানো শিল্পীদের মতো আচরণ করেন।
একজন আন্তর্জাতিক নেতা অত্যন্ত দক্ষতার সাথে সে অবস্থার মোকাবেলা করেন যখন একটি প্রতিষ্ঠান মারাত্মক আর্থিক সমস্যা ও ব্যবসা ক্ষেত্রের পরিবর্তনের কারণে ভেঙে পড়ার উপক্রম হয়। এই ধরনের নেতারা সমস্যা চিহ্নিত করতে ও প্রতিষ্ঠানকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। মাঝে মাঝে সেটি কয়েক সপ্তাহের ব্যাপার হয়ে দাঁড়ায় যখন উপস্থিত নেতৃত্বের সকল প্রচেষ্টা সেই কাজটি করতে পারে না। সুতরাং নেতৃত্ব খুবই অবস্থাগত বিষয়, কিন্তু প্রতিকূল পরিস্থিতি মহৎ নেতাদের সামনে তুলে আনে। প্রতিকূল পরিবেশ প্রমাণ করে যে নেতা, সে ভালো বা খারাপ হোক না কেন, সে যোগ্য ব্যক্তি। সুতরাং যখন আপনি নিজেকে খারাপ পরিবেশের সম্মুখীন দেখবেন, সেই খারাপ পরিবেশকে নিজের জন্য আপনার কাছে যে সঠিক উপকরণ আছে তা প্রকাশের একটি সুযোগ বলে চিন্তা করুন। যেটি আপনার কাছে আছে সেটি একজন নেতা হওয়ার জন্য জরুরি। সামাজিক দুরবস্থা সত্যিকারের নেতাদের বের করে আনে। অ্যাপিকটেটাস লিখেছিলেন, পারিপার্শ্বিক অবস্থা কোনো মানুষকে তৈরি করে না, সেগুলো তার পূর্ণ ব্যক্তিত্বকে প্রকাশ করে। দুর্দশার দিনগুলোতে সত্যিকারের নেতারাই অটল অবিচল থাকে।